আজ 25শে বৈশাখ বাঙালির প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম শুভ জন্মদিবস। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডক্টর সমীর শীল। তিনি অনুষ্ঠানে অংশ নেন এবং কবিগুরুর আবক্ষ মূর্তিতে সুগন্ধি বেলি ফুলের মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উপস্থিত অতিথি ও গুণীজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ঠাকুরবাড়ির অন্দর মহলের বিভিন্ন কক্ষ প্রদক্ষিণ করেন। শ্রদ্ধা নিবেদন করেন কবির জন্মকক্ষে। উপস্থিত ছোটদের অনুরোধে তাদের জন্য একটি স্বরচিত কবিতা পাঠ করেন। এরপর ডক্টর সমীর শীল ক্যাথিড্রাল রোডের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে কবিগুরু দণ্ডায়মান মূর্তির সামনে তাকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য স্বরচিত কবিতা পাঠ করেন। এরপর রবীন্দ্র ভবনের কবিগুরুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে প্রেস মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এক মনোজ্ঞ রাবীন্দ্রিক বক্তব্য রাখেন। সবশেষে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে স্বরচিত একটি দীর্ঘ কবিতা পাঠ করেন। 72 লাইনের এই কবিতাটি মূলত সাম্প্রতিক পড়শি দেশের সঙ্গে যুদ্ধ স্থান পেলেও মূল বক্তব্য বিষয় যুদ্ধ নয়, শান্তি চাই। আবার শান্তি ফিরে আসুক সারা বিশ্ব জুড়ে, বিশ্ব চরাচরে। রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে লেখা এই কবিতাটি রাবীন্দ্রিক ভাবনায় জারিত এবং অবশ্যই শ্রুতিমধুর। সবশেষে কেপি মেমোরিয়াল ট্রাস্টের স্বজন আয়োজিত এক রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে সম্মানীয় বিশেষ অতিথি হিসেবে ডক্টর সমীর শীল তার একটি কবিতার প্রতিদিন আছো তুমি সম্মুখে শীর্ষক একটি ভিডিওর উদ্বোধন করেন। অতিথির ভাষণে ডক্টর শীল রবীন্দ্রনাথকে আলোর মানুষ বলে উল্লেখ করেন। কবি নিজে দগ্ধ হয়েছেন, বিদগ্ধ হয়েছেন, আলোকিত করেছেন, আমাদের সমাজের অন্ধকার দূরীভূত করেছেন। তিনি উপস্থিত সকলকে বলেন, আলোয় থাকুন, ভালোয় থাকুন, বাংলায় থাকুন, বাঙালিয়ানায় থাকুন এবং অবশ্যই রবীন্দ্রনাথে থাকুন। প্রতিদিন আছো তুমি আমার সম্মুখে, আছো তুমি জীবনের সর্বসুখে দুঃখে। যখন জীবনে আসে কোনো সংশয়, তোমার বাণীর মাঝে লোভিনু অভয়। নমস্কার। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস। আজ থেকে ঠিক 165 বছর আগে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশতম সন্তান রূপে সারদা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর। আমরা বাঙালিরা যারা বাংলা ভাষা, সাহিত্য এবং বাঙালিয়ানা নিয়ে গর্ববোধ করি, তার সব কিছু তৈরি করে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ। বাস্তবিক বাঙালিয়ানার যে কটা মাপকাঠি আছে তার সব কটাই রবীন্দ্রনাথ খাপে খাপে আমাদের জন্যে উপহার দিয়ে গেছেন। আজও রবীন্দ্রসঙ্গীত ছাড়া কোনো মেয়ের কোণে দেখা আলোয় বিয়ে হয় না। আজও রবীন্দ্রসঙ্গীত ছাড়া পাড়ার বা বাঙালির কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। আজও রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির জনজাগরণ, বাংলার নবজাগরণ সম্পূর্ণ হয় না। বাস্তবিকই ভারতবর্ষের নবজাগরণ, বাংলার নবজাগরণের শ্রেষ্ঠতম পুরোধা পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বলে থাকি রবীন্দ্রনাথ ঠাকুরের 3 গিন্নি। তার প্রথম গিন্নি হচ্ছে তার কবিতা, তার সাহিত্য, তার নৃত্যনাট্য এবং তার উপন্যাস। এজন্যে তিনি বাঙালির অন্তরে, বাঙালির জীবনে, বাঙালির মননে সহস্র বছর বেঁচে থাকবেন। তাকে ছাড়া বাঙালির এক পা ফেলারও উপায় নেই। বাস্তবিক তিনি এত লিখে গেছেন এক জীবনে সেটা পড়ে শেষ করা যায় না। তার দ্বিতীয় গিন্নি তার রবীন্দ্রসঙ্গীত। বাস্তবিক 2222টি রবীন্দ্রসঙ্গীত তিনি লিখে গেছেন এবং তার সঙ্গীতের প্রথম জীবনের যে ভাণ্ডারী এবং সব শেষের দিকের যে ভাণ্ডারী দীনেন্দ্রনাথ ঠাকুর এবং
শান্তিদেব ঘোষ সযত্নে রবীন্দ্রসঙ্গীতের যে গানের সুর এবং তার তাল লয় এগুলো রক্ষণাবেক্ষণ করে গেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবং শুধু কথা এবং সুরের জাদুতে রবীন্দ্রসঙ্গীত 100 বছর নয়, 1000 বছর নয়, লক্ষ লক্ষ বছর ধরে বাঙালিকে আবিষ্ট করে রাখবে। বাঙালিকে জন্ম থেকে মৃত্যু সমস্ত উৎসবে, উপকরণে, অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত বাঙালির লাগবেই। কবির 67 বছর বয়সে কবি আঁকতে শুরু করেন ছবি। অবনীন্দ্রনাথ ঠাকুর, রবি বর্মা এবং ভারতবর্ষের বিশিষ্ট চিত্রশিল্পীদের কথা মাথায় রেখেও একথা বলা যায় 3556টি চিত্র তিনি এঁকেছেন। এবং আজকে আমরা যারা সেলফি তুলি মোবাইলে, বাস্তবিক রবীন্দ্রনাথ আত্মপ্রতিকৃতি এঁকেছিলেন আয়নায় তার মুখ দেখে, সেটাই বোধহয় এশিয়া মহাদেশে প্রথম সেলফি। এবং আমাদের এটা খুব গর্বের বিষয়, আত্মশ্লাঘার বিষয় যে রবীন্দ্রনাথের আঁকা ছবি সারা বিশ্বের লন্ডনের নিলামঘরে, সদবীর নিলামঘরে যখন লক্ষ লক্ষ ডলারে বিক্রি হয়। যাই হোক, একদম সাম্প্রতিক পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা একটি কবিতা। তিনি প্রশ্ন কবিতা লিখেছিলেন দুটো বিশ্বযুদ্ধকে মাথায় রেখে। তিনি লিখেছিলেন, শান্তির ললিত বাণী শোনাইবে কি ব্যর্থ পরিহাস। গত রাতেই লেখা এই কবিতাটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি। আবার বুদ্ধ হেসেছে। হেসেছে বুদ্ধ। কলমে কবি ডক্টর সমীর শীল। বহুদিন পর আবার হেসেছে বুদ্ধ। আবার হয়েছে শুরু দ্বৈপর্ষী দেশের যুদ্ধ। হে মহাজীবন, তোমার জন্মদিনের প্রাক্কালে ভূস্বর্গে ওই কারা সবাই সিঁদুর মুছল অকালে। ওরা কারা? ওই ধর্মের নামে মানুষ মারে যারা। আমার দেশের নির্মল বায়ু কেন বিষাইছে তারা। ওই শোনো, শুরু হতেছে অপারেশন সিন্দুর। ভারতবর্ষ জলের গতি বন্ধ করিয়াছে সিন্ধুর। দীর্ঘ 25 বছর পরে দেশের সহ্যের সীমা পার ভারতবর্ষ করেছে এবার এয়ার স্ট্রাইক বদলার। রাত 1:25 নিখুঁত মিসাইল হানা, পড়শি জঙ্গি ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে সেনা। দেখো ওই আকাশে উঠছে যত সাপদ বিমান ঘুড়ি, সব কিছু দেখে রাখে সিন্ধুর লাল কালো নুড়ি। ভয়ঙ্কর আকাশযুদ্ধে খল প্রতিবেশী কুপকাত, আমার দেশের ঘড়িতে তখন তিমির মধ্যরাত। ভুলিনি বৈশরণের সে ভীষণ আতঙ্কের দিন রাত, ভারত করেছে ওই জঙ্গি ডেরায় নিখুঁত প্রত্যাঘাত। শোনো, সিন্ধুর দেশে চলেছে শেলিং ও সাইরেন, চিরতরে বন্ধ হয়েছে দুই পড়শির তাবৎ লেনদেন। যুদ্ধ ছড়ায়েছে আমার দেশের পশ্চিম সীমা জুড়ে, রাতের গভীরে আধার চিরে মিসাইল গোলা উড়ে। হে মহামানব রবীন্দ্রনাথ, তুমি দেখেছ বিশ্বযুদ্ধ, দশক জুড়ে সারা পৃথিবীর সব রং অবরুদ্ধ। তুমিই লিখেছ, আমি বিদূষক শুধু হাসতে পারি, বিশ্ব চরাচর জুড়ে ধ্বংসলীলা চোখে দেখতে নারী। শুনেছ কি দ্রিমি দ্রিমি নৃশংস ওই যুদ্ধের দামামা, নির্দোষ বলে ওরা দাখিলায় কোন ওকালতনামা। নিশুতি রাতে আকাশের গায়ে ভাসে বারুদ গন্ধ, ইতি উতি পড়ে লাশের টুকরো কত দেহ কবন্ধ। ব্ল্যাক আউটের থাবায় ঢুকছে ওই সিন্ধু উপত্যকা, এ রক্তমাখা দেশ আমার নয় বলেছেন কবি সখা। চলেছে দেশের সেনাবাহিনীর হামলা ও প্রতিশোধ, 25টা সিথির সিঁদুরের দাম রক্ত দিয়েই শোধ। ওরা ধর্মের নামে মানুষ মারে, দেশের সেনাবাহিনীর হামলা ও প্রতিরোধ, 25টা সিঁথির সিঁদুরের দাম রক্ত দিয়েই শোধ। ওরা ধর্মের নামে মানুষ মারে, ওরা জঙ্গি দেশ। চলেছে দেশের সেনাবাহিনীর হামলা ও প্রতিরোধ, 25টা সিঁথির সিঁদুরের দাম রক্ত দিয়েই শোধ। ওরা ধর্মের নামে মানুষ মারে, ওরা জঙ্গি দেশ। ওরা সুপ্রতিবেশী নয়, তাই রক্তবীজের শেষ।
ওরা ধর্মের নামে মানুষ মারে, ওরা জঙ্গিবাদী দেশ, ওরা সুপ্রতিবেশী নয়, হোক না রক্তবীজের শেষ। ওরা মানুষের দেহদারি জানে শুধু মার আর মার। হে চামুণ্ডা নিঃশেষ করো এই রক্তবীজের ঝাড়। থরো থরো কাঁপছে পড়শি দেশ, দেশের রাজধানী। অপারেশন সিন্দুর টু ভারত সফল করবে জানি। আঘাত হানে জঙ্গিস্থানে 3 বাহিনী একসাথে, ড্রোনের হানায় ছাড়াও কেটে দাও। আঘাত হানে জঙ্গিস্থানে, নাও হচ্ছে, আঘাত হানে জঙ্গিস্থানে একসাথে 3 বাহিনী, ড্রোনের হানায় বিধ্বস্ত ওই পড়শি দেশের কাহিনী। মানচিত্র থেকে মুছে যাক এই জঙ্গি আতুর ঘর, খোদ রাজধানী তছনছ, রাতভর মিসাইল ঝড়। এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম যে চক্র সুদর্শন, আঘাত করলে প্রত্যাঘাত করবেই ভারতের ড্রোন। ওদিকে আরব সাগরে প্রত্যাঘাত করছে নৌসেনা, চলেছে মুহুর্মুহু নিখুঁত ড্রোন মিসাইল দিয়ে হানা। ভারতের লক্ষ্য এবার জঙ্গি গোষ্ঠী আইএসআই, মাসুদ, হাফিজ, দাউদ, রফিক, এই মাথাগুলো চাই। অপারেশন সিন্দুর 2 প্রত্যাঘাতে দেখাক পরাক্রম, প্রতিরোধে ও প্রতিশোধে জয় হিন্দ, বন্দে মাতরম। ব্যর্থ হয়েছে জঙ্গিস্তানের হাজারো ড্রোনের হানা, ওদের যুদ্ধ বিমান নামালো মাটিকে, ভাঙলো ডানা। তীক্ষ্ণ সাইরেন, ব্ল্যাকআউট, লাগাতার গোলাগুলি, ত্রিশক্তির অমোঘ হানায় ধ্বস্ত পড়শি শহরগুলি। জলস্থল নভে একযোগে হানা, বিপন্ন পড়শি ঘর, রাজধানী সহ 15 শহর বিধ্বস্ত করাচি বন্দর। জন্মদিনে শুরু হয়ে গেল কি 3য় বিশ্বযুদ্ধ, শান্তির বাণী শোনাবে জানি, হাসি মুছে নিক বুদ্ধ। খুলে দিল সব লকগেট, প্লাবিত চন্দ্রভাগা নদী, ভেসে গিয়েছে পড়শি দেশের সেনা ঘাঁটি অবধি। লকআউট অল আউট হবে পতন পড়শির, স্বপ্নে ভাবেনি লাহোর করাচি এ আঘাত গম্ভীর। জানি শীঘ্রই পতনের মুখে পড়শির ইসলামাবাদ, মিটাবে ভারত ওই জঙ্গি দেশের চরম সমরসাদ। অপারেশন সিন্ধু 2 প্রত্যাঘাতে দেখাক পরাক্রম, প্রতিরোধে ও প্রতিশোধে জয় হিন্দ, বন্দে মাতরম। জন্মদিনে শুরু হয়ে গেল কি 3য় বিশ্বযুদ্ধ, শান্তির বাণী শোনাবে জানি, হাসি মুছে নিক বুদ্ধ। আকাশের বারুদ গন্ধে বন্ধ হতেছে জীবনে শ্বাস, শান্তির ললিত বাণী কি শোনাবে ব্যর্থ পরিহাস। আকাশে কালো মেঘ চিরে মিসাইল বাজ চমকায়, পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে পড়শি দেশ ধমকায়। নমস্কার, আশা করব শান্তির ললিত বাণী ব্যর্থ পরিহাস শোনাবে না। বুদ্ধ আবার তার হাসি মুছে নেবে এবং 2 পড়শির মধ্যে শান্তি ফিরে আসবে এবং বিশ্ব চরাচরে সারা বিশ্বে শান্তি বিরাজ করবে। আমরা যুদ্ধ নয় শান্তি চাই, আমরা যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। আজ মহামানবের জন্মদিনে কবিগুরুর পাদতলে বসে এই কামনা জানাই। সকলে ভালো থাকুন, বাংলায় থাকুন, বাঙালিয়ানায় থাকুন এবং অবশ্যই রবীন্দ্রনাথে থাকুন। নমস্কার। আজ 25শে বৈশাখ, 165তম রবীন্দ্র জন্মজয়ন্তী। এই মে মাস রাবীন্দ্রিক মাস, মে মাস বুদ্ধদেবের মাস, মে মাস শান্তি ও মধ্যপন্থার মাস, মে মাস সংগ্রামের মাস, মে মাস রামকৃষ্ণ মিশনের মাস, মে মাস বরাক উপত্যকার ভাষা আন্দোলনের মাস, মে মাস নজরুলের মাস, মে মাস রামমোহনের নবজাগরণের মাস, মে মাস কফি হাউসের সেই আড্ডার মাস, মান্নাদের মাস, মে মাস শ্রমিকের মাস, মে মাস সত্যজিতের মাস, মে মাস মানিক বন্দ্যোপাধ্যায়ের মাস, মে মাস রাসবিহারী বসুর মাস, মে মাস আজাদ হিন্দ ফৌজ গঠনের মাস, মে মাস রোনাল্ড রসের মাস, মে মাস মৃণাল সেনের মাস, মে মাস কবিগুরুর নাইটহুড ফেরানোর মাস, মে মাস আমাদের চেতনার মাস, মে মাস আমাদের বেদনার মাস, মে মাস আমাদের আনন্দের মাস, বাঙালিয়ানার মাস, রবীন্দ্রনাথের মাস। রবীন্দ্রনাথকে আমি মনে করি প্রতিদিন তিনি আমার সঙ্গে থাকেন,
অক্সিজেনের মতো নিঃশ্বাস প্রশ্বাসে, কিন্তু এই 25শে বৈশাখ তিনি আমার সামনে হাজির হন, তাকে আমি দেখতে পাই। আরও ভালো দেখতে পাই 22শে শ্রাবণ আকাশের দিকে তাকালে মেঘ আর আকাশের যে খেলা হয় তার ভেতরে যেন মনে হয় দাড়িগোঁফ মাখা রবীন্দ্রনাথের মুখ। আমি অনেকবার ছাদে চোখ বুজে 22শে শ্রাবণ দেখতে পেয়েছি। হে সখা প্রতিদিন আছো তুমি সম্মুখে, হে সখা প্রতিদিন আছো তুমি সম্মুখে, আছো তুমি জীবনের সর্ব সুখে দুঃখে, সর্বদা ভাসে মনে তোমার দুনয়ন, সখা তুমি থাকো সাথে জীবন মরণ। যখন জীবনে আসে কোনো সংশয়, তোমার বাণীর মাঝে লোভিনু অভয়, তোমারই গানের মাঝে খুঁজি আশ্রয়, জীবনে জড়ায়ে থাকো অলখ অব্যয়। তোমার সাহিত্য যেন দুর্নিবার টানে, তব সুন্দরের গান অসীমের মানে, অবাক বিস্ময় দেখি তুমি ঋষি কবি, অবাক বিস্ময় দেখি তুমি ঋষি কবি, শ্রাবণের মেঘ আঁকে তব জলছবি। উজ্জ্বল ভাস্বর তুমি সাহিত্যের মাঝে, বিশ্বজুড়ে চড়াচড়ে তব সুর বাজে। 25শে বৈশাখের সেই যাত্রা শুরু, 25শে বৈশাখের সেই যাত্রা শুরু, 22শে শ্রাবণের তুমি কবিগুরু। নমস্কার, সকলে ভালো থাকবেন। আর আমার দিদিকে আমি ছোট্ট দু একটা কথা বলার জন্য অনুরোধ করব। আজ রবি ঠাকুরের জন্মদিন। গত বছর এই দিনটা আমরা খুব আড়ম্বরের সঙ্গে পালন করেছিলাম। গত বছর কেন, আমরা প্রতি বছরই পালন করি। এই বছর আমার একটু পারিবারিক অসুবিধার জন্য সেরকম অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। তবে আজ এই মুহূর্তটা অনুষ্ঠানের চাইতে কিছু কম কি দাদা? একদম, আমরা যেখানেই যাই ঠাকুর আমাদের সাথে থাকলে সেটাই আমরা উৎসবের মুহূর্ত করে তুলি। আর আজকেও সেরকমই, দাদাও আমাদের সঙ্গে আছেন, আছে আমার ছোট ছোট বোনেরা, এই দাদাও আছে, আরও বেশ কিছু জন আমাদের সঙ্গে ছিলেন। তো আমার যে ঠাকুর, আমরা বাড়িতে আমার পুজো, যে ঠাকুর পূজিত হয় নিত্য, সেই ঠাকুরকেই আমি আজ তার জন্মস্থানে নিয়ে এসেছি। এবং এটা খুব ভালো মুহূর্ত যে সেই স্থানে সে ঘুরতে এসেছে, এটা আমার ভীষণ ভালো লাগছে, বলতেও ভালো লাগছে, আর ব্যাপারটাও বেশ সুন্দর। আমার এই গত বছরে এই বইটি প্রকাশ পেয়েছিল আমাদের পরিধি ছাড়িয়ে থেকে। আমি একটা যাই থাকুক না কেন, তার প্রতি আমার একটা অভিযোগ আছে, এবং আমার মনে হয় সেই অভিযোগ প্রতিটা নারীর। তো আমি 8 লাইনে সেই অভিযোগ তাকে জানাতে চাই। আমার স্বরচিত কবিতা অভিযোগ আছে। তুমি তো আমার দিবা রাত্রি জুড়ে, দুপুর সন্ধ্যার ঝগড়া মিটিয়ে ঠিক বিকেলে মুক্ত আকাশের নিচে খোলা চুলে দাঁড়িয়ে আমি তোমার কবিতা গাছ পাখিদের শোনাই। পরীক্ষার পড়া ফেলে তোমার ছোট গল্প গিলি, মন খারাপের রাতে আমি তোমার উপন্যাসে মুখ গুজি। তবু তোমার প্রতি আমার অভিযোগের শেষ নেই। বলতে পারো রবি ঠাকুর, কেন তোমার শিষ্ট নারীদের সকল গুণ সম্পন্ন হয়েও সবশেষে হেরে যেতে হতো? কেন বিনোদিনীর তুমি বিয়ে দিলে না বিহারীর সাথে? নিরুপমা কেন মরল? রতন কেন পেল না পোস্টমাস্টারকে? এমন অসংখ্য দৃঢ় নারী চরিত্রকে তুমি হারিয়ে যেতে দিলে সমাজের ভয়ে।